আমাদের আজকের টপিক হবে ডিসক্রিট টাইম কনভলিউশন। আচ্ছা, সো আমরা কনভলিউশনটাকে এক্সপ্রেস করি এইভাবে, ওয়াই অফ এন ইকুয়াল টু এক্স অফ এন টু আচ্ছা, আমরা বলেছিলাম যে আমাদের কনভলিউশন করতে হলে দুইটা সিগন্যাল লাগবে। এর মধ্যে একটা হবে হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল। তো আমাদের ইনপুট সিগন্যালটা হচ্ছে এক্স অফ এন, আর আরেকটা হচ্ছে এইচ অফ এন, যেটাকে আমরা বলি ইম্পালস রেসপন্স। তো এইচ অফ এনটা কি? এইচ অফ এনটা হচ্ছে ইম্পালস রেসপন্স। আচ্ছা, ইম্পালস রেসপন্স কি? ইম্পালস রেসপন্স হচ্ছে যখন কোনো একটা সিস্টেমে আমরা ইনপুট হিসেবে ইম্পালস দিব, তখন যে আউটপুটটা পাবো তাকে বলা হয় ইম্পালস রেসপন্স। কোনো একটা সিস্টেমে ইনপুট হিসেবে যখন ইম্পালস সিগন্যাল দিব, তখন যে আউটপুটটা পাবো তাকে বলা হয় ইম্পালস রেসপন্স। ইম্পালস রেসপন্স কি করে? ইম্পালস রেসপন্স হচ্ছে একটা সিস্টেমের ক্যারেক্টারিস্টিক শো করে। অর্থাৎ কোনো একটা সিস্টেমের ইম্পালস রেসপন্স যদি আমরা দেখি, তবে আমরা বুঝতে পারবো ওই সিস্টেমটা কিভাবে কাজ করে। কোনো একটা সিস্টেমের ইম্পালস রেসপন্স যদি আমরা দেখতে মানে এক্সামিন করি, তবে আমরা বুঝতে পারবো ওই সিস্টেমটা কিভাবে কাজ করে। তার মানে একটা সিস্টেমের টোটাল যে ক্যারেক্টারিস্টিক্স সেটা বোঝা যায় এই ইম্পালস রেসপন্সের মধ্য দিয়ে। আচ্ছা, এখন আসি আমরা কনভলিউশন বিষয়, আমরা কেন কনভলিউশন ইউজ করব। আচ্ছা, আমরা জানি আমাদের এলটিআই সিস্টেম, যেটা লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট, অর্থাৎ যে সিস্টেমটা একই সাথে লিনিয়ার হবে এবং টাইম ইনভ্যারিয়েন্ট হবে, এরকম সিস্টেমগুলার যে আউটপুট, সেই আউটপুটটা আমরা ম্যাথমেটিক্যাল টুলের মাধ্যমে বের করতে পারি। এই ম্যাথমেটিক্যাল টুলটাকেই বলা হয় কনভলিউশন। অর্থাৎ আমাদের যে এলটিআই সিস্টেম, লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট যে সিস্টেমগুলো আছে, তার আউটপুটকে আমরা ম্যাথমেটিক্যালি বের করতে পারি। তো এই ম্যাথমেটিক্যালি আউটপুট বের করার যে প্রসেস, সেটাকেই বলা হয় কনভলিউশন। ঠিক আছে? আচ্ছা, তো কনভলিউশনে নরমালি সবসময় দুইটা সিগন্যাল থাকবে। একটা হবে হচ্ছে ইনপুট, অর্থাৎ সাপোজ কোনো একটা সিস্টেমে আমরা একটা ইনপুট দিব, সেই ইনপুটটা। আর ম্যাথমেটিক্যাল যখন ম্যাথমেটিক্যাল আমরা যখন বের করব, তখন তো সিস্টেমকে রিপ্রেজেন্ট করে এরকম কিছু একটা ম্যাথমেটিক্যাল টার্ম দরকার। সেই ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে ইম্পালস রেসপন্স। তার মানে ইম্পালস রেসপন্স কি করলো? ইম্পালস রেসপন্স হচ্ছে আমাদেরকে দেখাবে যে সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স কি, আর এর সাথে আমরা কি আনলাম? ইনপুট। এই দুইটার যখন কনভলিউশন করব, তখন কি আমরা একটা আউটপুট পাবো। এই আউটপুটটাই অ্যাকচুয়ালি আমরা যদি ওই ইনপুট সিগন্যালটা সিস্টেমে দিতাম, সিস্টেম থেকে ওই সেম আউটপুটটাই পেতাম। তার মানে আমরা যদি একবারে বলি কনভলিউশন কি, প্রথম কথা, কনভলিউশন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টুল, যে টুলের মাধ্যমে এলটিআই সিস্টেম অর্থাৎ লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেমে কোনো ইনপুট দিলে আউটপুট কি হবে এটা বের করা যায়। কনভলিউশন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টুল, যেই টুলের মাধ্যমে কোনো একটা এলটিআই সিস্টেমে ইনপুট দিলে আউটপুট কি হবে এটা বের করা যায়। আচ্ছা, একটা হচ্ছে ফিজিক্যাল বিষয়। ফিজিক্যাল বিষয় বলতে যদি আপনি সাপোজ আপনি মোবাইলটার কথা চিন্তা করেন, আপনি মোবাইলে কথা বলতেছেন, অর্থাৎ ভয়েস ইনপুট দিচ্ছেন, মোবাইল থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল বেরোচ্ছে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয়। এখন এই বিষয়টাকে যদি আপনি ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে চান, সেক্ষেত্রে আপনার কি লাগবে? আপনার ভয়েসের একটা ম্যাথমেটিক্যাল টার্ম লাগবে, আপনার যে মোবাইল মোবাইল কিভাবে কাজ করতেছে এটা একটা ম্যাথমেটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স লাগবে। এই দুইটার কনভলিউশন করলে আপনি ইলেকট্রিক্যাল সিগন্যালটা পাবেন। এটাই হচ্ছে কনভলিউশন। আচ্ছা, এই এইচ অফ এন বা ইম্পালস রেসপন্স, এটা কি করে? ইম্পালস স্যার রেসপন্স, হ্যাঁ বলেন। স্যার আপনি যে ডেফিনেশনটা বললেন ফার্স্টে দুইবার, ওটা স্যার আরেকবার বলেন। কনক্লুশন হচ্ছে ম্যাথমেটিক্যাল টুল, এটা হ্যাঁ, কাজটা কি বললেন স্যার? এটার কাজ হচ্ছে আপনি মানে বুঝে নেন আগে, কোন একটা সিস্টেম আছে, আপনি সিস্টেমে যদি ইনপুট দেন আউটপুট পাবেন।
তাই না? জি স্যার। আচ্ছা, এখন আপনাকে আমি বললাম যে আপনি পুরো জিনিসটা ম্যাথমেটিক্যালি প্রকাশ করেন, অর্থাৎ আপনি ওই সিস্টেমটাতে একটা ইনপুট দিচ্ছেন, আউটপুট পাচ্ছেন, এটা ম্যাথমেটিক্যাল প্রকাশ করেন। তো এলটিআই সিস্টেমগুলার এই ম্যাথমেটিক্যাল প্রকাশের টুলটাই হচ্ছে কনভলিউশন। অর্থাৎ এলটিআই সিস্টেমগুলোতে আপনি একটা ইনপুট দিলে আপনি আউটপুট পাবেন, এটা হচ্ছে ফিজিক্যাল বিষয়। আর আপনি যদি ম্যাথমেটিক্যালি দেখাইতে চান যে আমি ইনপুটটা নিলাম আবার সিস্টেমটাকেও নিলাম ম্যাথমেটিক্যালি, নেওয়ার পর দুইজনের মধ্যে কনভলিউশন করলাম এবং এই যে আউটপুট পাইলাম, দুইটা আউটপুটই একই জিনিস। আচ্ছা, এখন ইম্পালস রেসপন্স কি করলো? ইম্পালস রেসপন্স হচ্ছে ওই যে সিস্টেমের যে ক্যারেক্টারিস্টিক্স এইটাকে ম্যাথমেটিক্যাল ফর্মে নিয়ে আসলো। অর্থাৎ আমার তো সিস্টেমটাকেও ম্যাথমেটিক্যালি দেখাইতে হবে, এটা আমরা দেখাই ইম্পালস রেসপন্সের মাধ্যমে। আচ্ছা, ইম্পালস রেসপন্স কি? যখন সিস্টেমে ইম্পালস সিগন্যালকে ইনপুট দেওয়া হয় তখন যে আউটপুট পাই ওইটাকে বলা হয় ইম্পালস রেসপন্স। আচ্ছা, আমরা যদি এই লাইন অনেক আস্তে আসছে স্যার, বুঝতে পারছি না। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে? আচ্ছা, এখানে খেয়াল করেন, ইম্পালসটা আরেকবার বলেন স্যার। ইম্পালস রেসপন্স এটা হচ্ছে কোন একটা সিস্টেমের মানে সিস্টেম বলতে আমরা সম্পূর্ণটাই বুঝবো লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। আমাদের সিস্টেমটা হচ্ছে লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম, এলটিআই বলি। এলটিআই এলটিআই মানে হচ্ছে লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট। আচ্ছা, তো কোন একটা এলটিআই সিস্টেমে যদি আমরা ইম্পালস রেসপন্সকে ইম্পালস সিগন্যালকে ইনপুট দেই, আউটপুটটাকে বলা হয় ইম্পালস রেসপন্স। আচ্ছা, যদি আপনাদের ক্লিয়ার করি একটু, মনে করেন এটা একটা এলটিআই সিস্টেম, একটা এলটিআই সিস্টেম। এখানে আপনি ইম্পালস মানে কি? ইম্পালস সিগন্যাল, ইম্পালস সিগন্যালকে যদি আপনি ইনপুট হিসেবে দেন তাহলে যে আউটপুটটা পাবেন এটাই হচ্ছে আমার ইম্পালস রেসপন্স বা এইচ অফ এন। ওকে, কোন একটা এলটিআই সিস্টেমে ইম্পালস সিগন্যালকে ইনপুট হিসেবে দিলে যে আউটপুটটা পাবেন সেটাকেই বলা হয় ইম্পালস রেসপন্স। ওকে, আচ্ছা, কনভলিউশন কি? কনভলিউশন হচ্ছে একটা টুল, যে ম্যাথমেটিক্যাল টুল, যে টুলের মাধ্যমে আপনি ম্যাথমেটিক্যালি কোন একটা এলটিআই সিস্টেমের আউটপুট বের করতে পারবেন, ম্যাথমেটিক্যালি কোন একটা এলটিআই সিস্টেমের আউটপুট বের করতে পারবেন। তো কনভলিউশন টুলের মধ্যে দুইটা জিনিসের কনভলিউশন করা হয়, তার মধ্যে একটা হচ্ছে এক্স অফ এন, এই এক্স অফ এনটা হচ্ছে ইনপুট সিগন্যাল, আর এইচ অফ এনটা হচ্ছে ইম্পালস রেসপন্স অফ দ্য সিস্টেম, অর্থাৎ এটা হচ্ছে সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স শো করে। তো দিস ইজ কল্ড ইম্পালস রেসপন্স অফ দ্য সিস্টেম। ওকে, নাও y of n equal to summation n equal to minus infinity to infinity x of k into h of n minus k। এটা হচ্ছে আমার মূল ইকুয়েশন। একটু আগে যে ইকুয়েশনটা দেখেছিলাম ওইটা ছিল যে শর্ট ফর্ম, যে y of n equal to x of n convolution into h of n, আর এটা হচ্ছে মূল ইকুয়েশন। আচ্ছা, তো আমরা হচ্ছে মানে এক্স অ্যাক্সিস বরাবর মুভ করব, আমাদের দুইটা সিগন্যাল থাকবে, দুইটা সিগন্যালকে এক্স অ্যাক্সিস বরাবর মুভ করব। তো আমরা জানি এক্স অ্যাক্সিস বরাবর ডিসক্রিট টাইমে কি থাকে? টাইম থাকে, এবং টাইমটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এই কারণে এন এর লিমিট আমরা নিয়েছি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। ওকে, তো আমাদের দুইটা সিগন্যাল আছে, একটা হচ্ছে এক্স অফ কে, আমাদের মূল সিগন্যাল ছিল একটা এক্স অফ এন, আর একটা ছিল এইচ অফ এন। তো আমরা এক্স অফ এন কে এক্স অফ কে তে কনভার্ট করব, আর এইচ অফ এন কে এইচ অফ এন মাইনাস কে তে কনভার্ট করব। তারপর আমরা কি করব, এখানে গুণ আছে, গুণ সাইন, ডট। তো এই দুইটা সিগন্যালকে প্রথমে এক্স অফ এন কে এক্স অফ কে তে কনভার্ট করব, এইচ অফ এন কে এইচ অফ এন মাইনাস কে তে কনভার্ট করব, করার পরে এই দুইটাকে গুণ করব, এই দুইটাকে কি করব? গুণ করব। গুণ করার পরে আমরা যোগ করব। তাহলে আমাদের এখানে কাজ
মেইনলি দুইটা, প্রথমে গুণ করা তারপরে যোগ করা, কারণ কি সামেশন সাইন আছে। আচ্ছা, এটাই ছিল মূলত থিওরি পার্ট। এখন আমরা দুইটা ভিডিও দেখব, দেখার পরে আমরা আমাদের মূল কাজে চলে যাব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এই প্রথমটা ছিল আমাদের কোরিলেশন। সো আমি প্রথম, ও আচ্ছা, এটা হচ্ছে কোরিলেশন। তো এটা আমরা পরে করবো, কারণ এটা নিয়ে মাথা ব্যথা নাই। এরপরে যেটা দেখাবে এটা হচ্ছে আমার কনভলিউশন। তো আমি আমার কনভলিউশনটাকে দেখবো। আপনাদের অবশ্যই এটা আমি আগেই দেখিয়েছি, জাস্ট ফর রিমাইন্ডার, যে একবার মনে করে দেওয়ার জন্য। হ্যাঁ স্যার, তারপরে এটা নিচে নেমে যাবে। আচ্ছা, এখানে একটু ব্রিফ করি। আমাদের দুইটা সিগন্যাল আছে, একটা হচ্ছে এই যে নীল সিগন্যাল আর একটা হচ্ছে রেড সিগন্যাল। আচ্ছা, এর মধ্যে যে কোনো একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আমার ইমপালস রেসপন্স। যেহেতু বলে দেয়া নাই, আপনি যেটা ইচ্ছা যেরকম ধরতে পারেন। আচ্ছা, এই যে নীল সিগন্যাল বা ব্লু সিগন্যাল যেটা, এইটা হচ্ছে দেখেন এই যে -0.5 থেকে +0.5 এই পর্যন্ত হচ্ছে তার অ্যামপ্লিটিউড কত, 1। আর বাদ বাকি টাইমে তার কি অ্যামপ্লিটিউড 0। আর এটুকু শেষ হয়ে যাওয়ার মানে হচ্ছে বাম দিকে যতই যাবেন আর কোনো সিগন্যাল নাই, ডান দিকেও কোনো সিগন্যাল নাই। তার মানে এই নীল সিগন্যালটা হচ্ছে 0.5 -5 থেকে 0.5 পর্যন্ত, তার ভ্যালু কত, 1। আর এটা হচ্ছে রেড সিগন্যাল। রেড সিগন্যালে খেয়াল করেন, এই যে এইখানে 0.5 বা 0 মাঝামাঝি, মেবি 0.25 বা সামথিং, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে তার সিগন্যাল। এইটুকু হচ্ছে তার সিগন্যাল। তাছাড়া এই যে বাকি যে এলাকাটা 0 ভ্যালু রয়েছে, এটা মানে হচ্ছে এখানে কোনো সিগন্যাল নেই। তো আমাদের দুইটা সিগন্যাল থাকবে, তার মধ্যে আমরা একটা সিগন্যালকে স্থির রেখে দেব। দুইটা সিগন্যালের যে কোনো একটাকে আমি স্থির রেখে দিব। ওই যে আমি এক্স অফ কে লিখছি, যেটা এক্স অফ কে লিখবো ওইটা স্থির রাখবো, আর যেটার পাশে এন মাইনাস কে লিখবো ওইটা মুভ করাবো। আচ্ছা, সো আমি একটা সিগন্যালকে স্থির রেখে দিব, আর একটা সিগন্যালকে কি করব, প্রথমে রিভার্স করব, টাইম রিভার্স করব। প্রথমে এই সিগন্যালটাকে, এখানে যেহেতু নীল সিগন্যালটাকে স্থির রাখছে, আমরা নীল সিগন্যালটাকে স্থির রাখি। এই লাল সিগন্যালটাকে কি করব, টাইম রিভার্স। টাইম রিভার্স মানে কি, এই যে এই বরাবর, এই 0 বরাবর কি করব, উল্টায় দিব। আচ্ছা, তারপরে কি করব, একদম বাম পাশ থেকে, এই যে সিগন্যালটা স্থির আছে তার একদম বাম পাশ থেকে ধীরে ধীরে আমরা ডান দিকে মুভ করাবো, এবং আমরা চেক করব যে তাদের কমন এরিয়া কতটুকু। কমন এরিয়া কোন দিকে চেক করব, এক্স বরাবর, এই যে এক্স অ্যাক্সিস বরাবর কমন এরিয়া চেক করব। তো কমন এরিয়া যখন শুরু হবে তখন থেকে আমি আউটপুট পাবো। যখন কোনো কমন এরিয়া থাকবে না তখন আউটপুট 0। আচ্ছা, এখন কমন এরিয়া ধীরে ধীরে চেঞ্জ হয়, সবসময় একরকম থাকে না। সো কমন এরিয়ার উপর বেস করে আমাদের ভ্যালুগুলা চেঞ্জ হবে। তো আপনারা কনভলিউশনটা খেয়াল করেন, এই যে দেখেন এটাকে অলরেডি উল্টায় ফেলা হয়েছে, সিগন্যালটাকে উল্টায় দেওয়া হয়েছে এবং বাম দিক থেকে মুভ করতেছে। লাল সিগন্যালটা ধীরে ধীরে নীল সিগন্যালের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু দেখেন এখনো কিন্তু লাল সিগন্যালের এই বাহুটা নীল সিগন্যালকে টাচ করে নাই। এই কারণে আমার আউটপুট 0 আসছে, অর্থাৎ কোনো কমন এরিয়া নাই। এই যে এই মুহূর্তে হচ্ছে লাল সিগন্যাল নীল সিগন্যালটাকে টাচ করলো, অর্থাৎ ধীরে ধীরে এখন লাল সিগন্যালটা নীল সিগন্যালের উপরে এসে পড়বে। তো যত বেশি উপরের দিকে যাবে তত আমার আউটপুট বাড়বে। এই যে দেখেন আমরা কমনটা নিচ্ছি এই বরাবর, এখনো কোনো কমন আসে নাই, বাট যখন এই লাল বাহুটা এদিকে সরে আসবে তখনই কমন এরিয়া হবে। এই যে দেখেন লাল সিগন্যালটা যত নীল সিগন্যালের মধ্যে ঢুকতেছে, এই যে এই ফাঁকা জায়গাটুকু হচ্ছে তার কমন এরিয়া। তো আমার আউটপুট কি বৃদ্ধি পাচ্ছে। এখন এই কমন এরিয়া যদি বৃদ্ধি পায় আউটপুট আরো বেশি বৃদ্ধি পাবে। দেখেন কমন এরিয়া ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে
এই কারণে আমার আউটপুটটাও কি বাড়ছে। এইখানে দেখেন এখন আচ্ছা আর একটু যাই, লাল সিগন্যাল পুরোপুরি নীল সিগন্যালের মধ্যে ঢুকে গেছে। দেখেন এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে কমন এরিয়া। এখন যতক্ষণ এই নীল সিগন্যালটা ক্রস না করবে ততক্ষণ তো এই কমন এরিয়া সেম থাকবে। সো কমন এরিয়া সেম থাকলে কি হয়, আমার ভ্যালুটা ফিক্সড হয়ে যায়, অর্থাৎ কনস্ট্যান্ট। দেখেন কনস্ট্যান্ট ভ্যালু। এই যে এখন দেখেন যে লাল সিগন্যালটা বের হয়ে যাবে, আমার কমন এরিয়া কি কমতে থাকবে, তো আমার নিচের দিকে নেমে আউটপুটটাও যাবে। কমবে। হ্যাঁ ওকে, এটা তো মোটামুটি সবাই বুঝছেন। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, রিভার্সটা স্যার এইটা। হ্যাঁ এটা কনভলিউশন, আর কনভলিউশনের রিভার্স হচ্ছে কোরিলেশন উপরেরটা। আচ্ছা এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করেন, দেখেন এই যে রেড সিগন্যালের, অর্থাৎ যে একটা সিগন্যাল তো স্থির আছে, মাথায় এইভাবে রাখেন, স্থির সিগন্যালের সবচেয়ে বাম পাশের যে বাহু কোনটা, এইটা স্থির সিগন্যালের সবচেয়ে বাম পাশের বাহু। এই যে সিগন্যালটা মুভ করবে এইটার ডান পাশে সবচেয়ে ডান পাশের অংশটা যখন এই বাম পাশেরটাকে টাচ করবে তখনই আউটপুট শুরু হবে। অর্থাৎ যে মুভিং সিগন্যালের রাইট হ্যান্ড সাইড বা সবচেয়ে ডান পাশের যেটা, এটা যখন স্থির সিগন্যালের বাম পাশকে টাচ করবে তখন থেকে আউটপুট পাবেন। দেখেন এই যে এই মুভিং সিগন্যালের ডান পাশে কি এই লাল রেখা আছে, এটা যখন এই স্থির সিগন্যালের বাম পাশকে টাচ করবে তখন থেকে আউটপুট পাবেন। আচ্ছা আর একটা বিষয় হচ্ছে, এই দেখেন মুভিং সিগন্যালের বাম পাশ, মুভিং সিগন্যালের বাম পাশ যখন স্থির সিগন্যালের ডান সাইডকে ক্রস করবে, জাস্ট এটা ক্রস করবে তখনই আউটপুট আবার জিরো হয়ে যাবে। সো আমার তো লিমিট মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, কিন্তু আমাকে এতটা লিমিট নিয়ে কাজ করার কোনো প্রয়োজন নাই। আমি শুধুমাত্র এই যে এইখান থেকে এই পর্যন্ত লিমিট নিলেই হবে। তো এই লিমিটটা তো খুব সহজেই বুঝবেন। শর্ত হচ্ছে দুইটা, প্রথম স্টার্টিং কই হবে, মুভিং সিগন্যালের ডান পাশ যখন স্থির সিগন্যালের বাম পাশকে টাচ করবে তখন আমার আউটপুট নেওয়া শুরু হবে। আর মুভিং সিগন্যালের বাম পাশ যখন স্থির সিগন্যালের ডান পাশকে ক্রস করবে তখন আউটপুট শেষ। এই দুইটা জিনিস কথা মাথায় রাখলেই আপনাদের লিমিট নেওয়া কোনো সমস্যা হবে না। ঠিক আছে? ওকে, তাহলে আপনারা কি মোটামুটি এটা বুঝছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা আমি আপনাদের হচ্ছে দেখা এখন যাচ্ছে। ডিসক্রিট টাইমটা দেখাবো, এটা অবশ্য মনে হয় দেখছিলেন, তারপরও জাস্ট একটু মনে করাই দিই। ডিসক্রিট টাইম কনভলিউশন যেটা আপনাদের লাগবে, আগেরটা ছিল কন্টিনিউয়াস টাইম কনভলিউশন। আচ্ছা এই যে দেখেন দুইটা সিগন্যাল দেওয়া আছে, প্রথমটা এইচ পরেরটা এক্স। তো সিগন্যাল দুইটাই দেওয়া আছে হচ্ছে আপনার সেট মেথডে। তার মানে সিগন্যাল এইচ এর ভ্যালু কত, 0 1 2 3 1। আর এই যে 1 এর নিচে তীর চিহ্ন আছে, তার মানে এই 1টা বসবে হচ্ছে জিরোতে। n ইকুয়াল টু 0 তে। আর তার বাম পাশে যেহেতু 0 আছে, বাম পাশে কোনো ভ্যালু বসবে না, ডান পাশে 2 3 1 এরকম বসবে। ঠিক একইভাবে এক্স এর 0 তে বসবে 1, তার ডান পাশে 1 এবং 1 বসবে। তো আমরা প্রথমে আমাদের ফিগারটা দেখি।
আচ্ছা, এই যে দেখেন আমাদের এখানে ফর্মুলাটা লিখে দিছে যে x অফ k ইন্টু h অফ n মাইনাস k ইকুয়াল টু x অফ n ইন্টু h অফ n। এটা গুণ না, এটা হচ্ছে কনভলিউশন সাইন। স্টার সাইনটা হচ্ছে কনভলিউশন সাইন। আচ্ছা দেখেন, এই যে x এর ভ্যালু কি ছিল 1 1 1, তো x এর ভ্যালুটা বসাচ্ছে 1 1 এ 1 2 তে 1। আচ্ছা এখানে দেখেন একবারে x অফ k লিখে দিচ্ছে তারা। তারা একবারে কি লিখছে, x অফ k। আপনারাও একবারে x অফ k লিখে দিবেন। আমাদের এনটাকে এন এর লিমিট ধরা হবে, তো এই কারণে এন আর রাখবো না। যেহেতু এনটাকে লিমিট হিসেবে ইউজ করা হবে, এই কারণে আমরা এন কে ভ্যারিয়েবল হিসেবে রাখবো না। ওইখানে একটা ডামি ভ্যারিয়েবল কে নিলাম। আপনারা কে ছাড়া অন্য কোনো কিছু নিতে পারেন, সমস্যা নেই। তো এই কারণে তারা ডিরেক্টলি লিখে দিয়েছে এক্স অফ কে। তাহলে এক্স অফ কে কি কি হলো, এইটাকে জাস্ট গ্রাফ করছে, এই সিগন্যালটাকে তারা জাস্ট গ্রাফ করলো। দেখেন পরেরটাকে তারা এইচ অফ কে লিখছে। এই যে এইচ যে সিগন্যালটা ছিল এটাকে তারা গ্রাফ করলো। 1 0 তে 1 ছিল, 1 এ 2 ছিল, 2 তে ছিল 3, আর 3 তে কত ছিল 1। আচ্ছা আপনারা বলেন যে এই দুইটা সিগন্যাল যে ড্র করছে এটা বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার। স্যার একটু আবার রিপিট করেন স্যার। কোথায় রিপিট করবো একটু বলেন তো, কোন জায়গাটা বোঝেন নাই? স্যার এই ভিডিওটা যে করছেন এটা একটু। হ্যাঁ বুঝি নাই, আরেকবার বলেন। স্যার এই ভিডিওটার যে সিগন্যাল গুলো যে 1 2 3 আচ্ছা ওইগুলো আপনি, একটু স্যার হ্যাঁ আপনাকে বলি, এখানে কত কত লিখছি বলেন। এই যে এই সিগন্যালটাতে কি কি ভ্যালু আছে দেখতে পাচ্ছেন? এখানে কি কি লেখা আছে দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। না ওই যে মানে আপনি না, যে প্রশ্ন করলো। এই হ্যাঁ কথা দেখা বলেন। যাচ্ছে স্যার, হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে বলেন। 0 1 2। আচ্ছা 1 2 তারপরে 3 1। আচ্ছা তীর চিহ্ন কোথায়, তীর চিহ্ন কোথায় দেখা যায় বলেন তো? এই যে 1 এর নিচে একটা তীর চিহ্ন আছে দেখতে পাচ্ছেন? এই যে, দেখছি স্যার। হ্যাঁ এই স্যার ভ্যালু। আচ্ছা 1 এর নিচে একটা তীর চিহ্ন আছে, এটা কি দেখছেন আপনি? জি স্যার, জি স্যার দেখছি। আচ্ছা এই তীর চিহ্নের মানে কি এটা জানেন? মানে তীর চিহ্নটা কেন দেওয়া হয়েছে এটা বলতে পারবেন? স্যার না না এই জিনিসটা তাহলে কেমনে হলো? এই জিনিসটা তো অনেক আগেই শেখানো হয়েছে, তাহলে মিডে অ্যান্সার করছেন কিভাবে? আমি অবশ্য মিডের খাতা এখনো দেখিই নাই। ও এটা যদি না জানেন মিডে অ্যান্সার করছেন কিভাবে? না স্যার আচ্ছা আগের ক্লাস তো করছি। না, এটা আগের ক্লাসের না ভাই, এটা অনেক আগের। আচ্ছা আচ্ছা দাঁড়ান একটু। স্যার স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, জি স্যার দেখা যাচ্ছে। খেয়াল করেন এই প্রসেস বা এইরকম ভাবে কোনো সিগন্যাল বোঝানো বলা হয় যে সেট মেথডে। সেট মেথডে শুধু ম্যাগনিটিউড গুলো দেয়া থাকে, এখানে শুধু ম্যাগনিটিউড গুলো দেয়া থাকে, ঠিক আছে? আপনার এই যে 1 2 3 1 এগুলো হচ্ছে সিগন্যালের ম্যাগনিটিউড। এখন আপনি সিগন্যালের ম্যাগনিটিউড জানেন যে 1 2 3 1, কিন্তু কোথায় বসাবেন এই জন্য হচ্ছে তীর চিহ্ন দেয়া। তীর চিহ্ন যেটার উপরে দেয়া থাকবে বা যেটার নিচে দেয়া থাকবে ওইটা বসে এই যে এন এর ভ্যালু বা কে এর ভ্যালু ঠিক যেটাই আছে। বলেন জিরোতে বসে। দেখেন এই যে জিরোতে 1 বসছে, আর এর ডান পাশে যেগুলো আছে এগুলো সিরিয়ালি ডানে বসবে, বাম পাশে যেগুলো আছে সিরিয়ালি বাম পাশে বসবে। তো বাম পাশে তো কিছু নাই, ডান পাশে কি আছে 2 3 1। তো এই দেখেন ডান পাশে এখানে যেহেতু জিরোতে 1 বসে গেছে, এর ডান পাশেরটা 2, তার ডান পাশেরটা 3 সিরিয়ালি বসবে। এইভাবে হচ্ছে এই সেট মেথড থেকে গ্রাফ আঁকানো হয়। ঠিক একইভাবে এই যে এক্স এর জন্য কি আছে 1 আছে, 1 এর নিচে তীর চিহ্ন, তাইলে জিরোতে কত বসবে 1, আর এর ডানে কি আছে আরো 1 1ই আছে, সো ডানে সিরিয়ালি 1 বসে গেছে। আশা করি এবার ক্লিয়ার। আচ্ছা
তাহলে প্রথম স্টেপ হচ্ছে যদি আপনাদের এরকম সেট মেথডে দেয়া থাকে সেখান থেকে গ্রাফ আঁকাই নিবে, দুইটা গ্রাফ আঁকাইলেন আপনারা। এরপরেরটা হচ্ছে একটাকে স্থির রাখবেন, অন্যটাকে উল্টায় দিবেন। তো মেবি আপনাদের এইখানে এই এক্স অফ কে কে স্থির রাখবে, এই সব কে কে উল্টায় দিবে, আপনি যে কোনোটা উল্টাতে পারেন। তো আমি এই সব কে কে উল্টাই। এই সব কে কে যদি উল্টান, উল্টান বলতে কি টাইম রিভার্স করবেন। টাইম রিভার্স করলে কি হবে, এই সব মাইনাস কে, এই সব মাইনাস কে। কথা বোঝা যাচ্ছে না স্যার। না বুঝতে পারতেছি স্যার আপনার কথা, ওনার স্যার শোনা যায় তো? শোনা যায় স্যার। আচ্ছা, সো এখানে কি হবে, এই সব মাইনাস কে হবে। আচ্ছা, উল্টায় গেলে কি হবে দেখেন, এই যে এই অ্যাক্সিসটাকে ফিক্সড রাখে, এই ডান পাশে গুলো সব কি বাম পাশে চলে যাবে, চলে যাবে, অর্থাৎ জিরোতে 1 থাকবে, এই যে 1 এ যে 2 আছে এটা চলে আসবে -1 এ, -1 এ এই রেখাটা চলে আসবে -2 তে, আর 1টা যাবে হচ্ছে -3 তে। আচ্ছা, তো আমরা একটু আগাই। এই যে দেখেন উল্টায় ফেলছে, এই সব মাইনাস কে, যখন উল্টাই দিলাম টাইম রিভার্স করলে ব্র্যাকেটে মাঝে মাইনাস আসে, এই কারণে আসলো হচ্ছে এই সব মাইনাস কে। আচ্ছা, এখন দেখেন তারা ডিরেক্টলি বলে দিছে ইফ n ইকুয়াল টু -1। আচ্ছা, এটা কিভাবে বললো এই জিনিসটা একটু বোঝার আছে। আপনারা খেয়াল করেন, এই যে সিগন্যালটা যে ফ্লিপ করছেন বা রিভার্স করছেন, করার পর এই সিগন্যালটা সবচেয়ে ডান পাশ কততে আছে, 0-তে। এই সিগন্যালটা সবচেয়ে ডান পাশ কোথায় আছে, 0-তে। আর উপরের সিগন্যালটা খেয়াল করেন, এটা তো স্থির সিগন্যাল, এই সিগন্যালটা কি স্থির, আর এটাকে মুভ করব আমরা। স্থির সিগন্যালের সবচেয়ে বাম পাশ কততে আছে, 0-তে। তার মানে এই মুভিং সিগন্যালটার ডান পাশেরটা যখন এই 0-তে আসবে তখনই আমার আউটপুট শুরু হবে। এই মুভিং সিগন্যালের ডান পাশেরটা যখন 0-তে আসবে তখন আউটপুট শুরু হবে। আচ্ছা, সো যদি এই ডান পাশেরটা এই 0-র উপর না আসে, -1 এ আসে, তাহলে কি কোনো আউটপুট পাবো আমরা? না স্যার। হ্যাঁ, সো আমরা জানি আমাদের আউটপুট এখান থেকে শুরু। সো এর আগেরটা আমাদের দেখাইতে হয়, জাস্ট আগের একটা ভ্যালু দেখাইলেই হয়। এই কারণে এরা শুরু করছে ইফ n ইকুয়াল টু -1, এই কারণে -1 দিয়ে শুরু। যদি এটা 0-তে না থেকে -2-তে থাকতো তাহলে তারা শুরু করতো -3 দিয়ে। ক্লিয়ার? স্যার এটা কিসের ক্ষেত্রে স্যার আরেকবার বলেন, ব্যাপারটা কখন ঘটবে? আচ্ছা, ঘটবে হচ্ছে এটার ডান পাশে কি আছে, এই যে এটার ডাইনের যে সিগন্যালটা, জি স্যার। এইটা যখন এই যে এটার বাম পাশের উপরে আসবে তখনই তো আপনি আউটপুট। আগেকার যে টাইমটা সেটাই না স্যার, যখন হচ্ছে যে মুভিং সিগন্যাল বাম দিক থেকে ডান দিক থেকে স্থির সিগন্যালের বাম দিকে ডান দিকে ইয়া করবে, টাচ করবে, তখন হচ্ছে যে ইনপুট শুরু হবে। হ্যাঁ, দেন ওটা যখন ক্রস করে দিবে দেন সেটা আমরা আউটপুট পাবো। হ্যাঁ, ওইটাই তো স্যার এখানে বলতেছেন। এখানে ওইটাই বলতেছি। হ্যাঁ, তো আমি বলতেছি ওইখানে তো আপনি ডিরেক্টলি মুভ করাইছেন, আর এখানে তো প্রতি স্টেপ স্টেপ মুভ করবেন, অর্থাৎ এক স্টেপ করে করে আগাবেন। ঠিক আছে? হ্যাঁ। তো আমি তো আউটপুট প্রথমে এখান থেকে পাবো, এর আগেরটা কি হবে, 0 হবে না? জি স্যার। এই 0টা আমাদের দেখাইতে হয়। আচ্ছা, এইটাই দেখেন, স্যার যখন n ইকুয়াল টু -1, n ইকুয়াল টু যখন -1 তখন সিগন্যালটা দেখতে কিরকম হবে না? জি স্যার। আচ্ছা, এইখানে এইভাবে চিন্তা করেন, এখানে কি লেখা আছে, এইচ অফ -k -1, তাই না? জি স্যার। আপনারা এখানে চিন্তা করেন এইচ অফ n - k লেখা, এখানে লেখা হচ্ছে এইচ অফ n - k। এখন n এর ভ্যালু -1 বসান। ক্লিয়ার সবাই? জি স্যার। এই ব্র্যাকেটের মধ্যে n - k লেখা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন দুইটার মধ্যে কি কোনো ওভারল্যাপ আছে? না স্যার। তাহলে আউটপুট কত? না স্যার, না স্যার। আউটপুট 0। দেখেন, নাথিং ওভারল্যাপ। এখানে y অফ -1 কত? 0। এই যে y অফ -1, এই -1টা কিভাবে দিল? এইটা হচ্ছে n এর ভ্যালু। 0 স্যার। এই যে y অফ -1, এই যে ব্র্যাকেটের মধ্যে যে -1 লিখলো, এটা কিসের ভ্যালু? এই n এর ভ্যালু। আচ্ছা, এখন আপনি তো n ইকুয়াল টু -1 থেকে শুরু করলেন, এরপরে শুধু ডান দিকে যাইতে থাকবেন এক স্টেপ করে। তো -1 এর পর কত আসবে?
0 আসবে। n ইকুয়াল টু -1 এর পর কত আসবে? n ইকুয়াল টু 0 ডান দিকে যাবে। স্যার আমার ভুলায় যাচ্ছে। 0 দেখেন মানে আমরা এক স্টেপ করে করে ডান দিকে সরবো। তো আগেরটা ছিল -1, -1 এর ডান পাশে কে আছে? 0। এই কারণে এখন আমি ধরলাম ইফ n ইকুয়াল টু 0, তাহলে এইখানে n এর ভ্যালু 0 বসাইলে সিগন্যালটা দেখতে এরকম হবে না? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে একটা ভ্যালু আছে 0 তে, আবার এখানেও একটা ভ্যালু আছে, তাই না? স্যার জি স্যার। দেখেন এখানে 0 তে 1 আছে, এখানেও 0 তে কত আছে? 1 1। তাহলে এই 1 আর এই 1 গুণ করতে হবে। আমরা কি বলছিলাম? গুণ করব এবং যোগ করব। তো এই 1 এবং এই 1 কি করব? গুণ করব। যেহেতু আর কোনো সিগন্যাল কমন নাই, তাই এই ক্ষেত্রে যোগ করতে হবে না। যোগ করতে হয় যখন দুইটা বা তিনটা সিগন্যাল কমন থাকে। এর পরেরটাতে দেখবেন। তাহলে খেয়াল করেন, এই যে y অফ 0 ইকুয়াল টু কত লিখলো? 1। এই এই 0টা আসলো কিভাবে? n এর ভ্যালু। আর এই 1 আসলো কিভাবে? এই যে এইখানকার সিগন্যালের মান আর উপরের সিগন্যালের মান দুইটা গুণ করে। তাহলে 1 আর 1 গুণ করলে কত হয়? 1। আচ্ছা, 1 দেখেন এখন আরেক স্টেপ ডানে সরছে। এখন n ইকুয়াল টু কত আসছে? 1। 1 আসছে স্যার। জি স্যার। এবার দেখেন কমন কমন কতটুকু আছে? দুইটা না? দুইটা সিগন্যাল কমন আছে না? স্যার এটার 0 তে কত আছে? 2। আর হ্যাঁ। এটার 0 তে আছে 1। আর 1 এটার 1 এ আছে কত? 1। এটার 1 আছে 1। 1 1 তো দুইটারই 0টা যোগ গুণ করতে হবে। মানে এখানে 2 আর এখানে 1 গুণ করেন কত হয়? 2 হয়। 2 আর 2 এখানে স্যার। কত আছে? 1 আর এখানে 1 গুণ করলে কত হবে? 1 1। 1 হয় 1 তাহলে প্রথমটা গুণ করে 2 পাইলাম, পরেরটা গুণ করলে 1 পাইলাম। এই দুইটার যোগ করতে হবে। তার মানে কত পাবো? 3 পাবো। 3 হচ্ছে 3 একবারে লেখা যায়। আপনারা একবার এইভাবে লিখতে পারেন যে y অফ 1, এই 1 আসছে কই থেকে? n এর ভ্যালু ইকুয়াল টু প্রথমটা গুণ করলাম 2 ইনটু 1 প্লাস স্যার। পরেরটা গুণ করলাম 1 ইনটু 1। ঠিক আছে? জি স্যার। এই যে দেখেন y অফ 1 এর ভ্যালু 3 দেখালো। তাহলে আমরা y অফ 1 পেয়ে গেলাম। অর্থাৎ n ইকুয়াল টু 1 ছিল, এখন কত আসবে? n ইকুয়াল টু 2 আসবে। 3 এখন দেখেন আরো কি কমন এরিয়া বাড়লো না? 3টা হয়েছে, তাই না? এটা হলো জি স্যার। তাহলে এটা কত? 3। তাহলে 3 ইনটু 1, 2 ইনটু 1, 1 ইনটু 1। স্যার 6 দেখছেন? জি স্যার। y2 এর মান 6 হয় হবে স্যার। হ্যাঁ, ক্লিয়ার এটা সবাই? জি স্যার ক্লিয়ার। জি স্যার। জি স্যার। এইভাবে এভাবে ক্যালকুলেশন ডান দিকে করতেই থাকবেন যতক্ষণ ওভারল্যাপ শেষ না হয়। আচ্ছা আচ্ছা। তারপরে অ্যানসার এর ক্ষেত্রে অ্যানসারের ক্ষেত্রে যখন ওভারল্যাপ আসবে তখন 0 হয়ে যাবে, ওভারল্যাপ যখন না থাকবে। হ্যাঁ, আমি সবগুলাই দেখাবো। দেখেন এখন n এর ভ্যালু বাড়াই দিলাম, 3 হলো। এখন দেখেন এখনো 3টাই ওভারল্যাপ আছে। 1 ইনটু 1, 1 ইনটু 3, 1 ইনটু 2। 5 হবে স্যার। কোনো দুইটা। দেখেন এখন ডান দিকে যত সরতেছে ওভারল্যাপ কিন্তু কমতে থাকবে। জি স্যার। এই যে দেখেন এখানে একটা ওভারল্যাপ, এরপরে যদি n ইকুয়াল টু 6 দেন তাহলে কত হবে? 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে। সো আপনাকে এই যে n ইকুয়াল টু এই পর্যন্তই 5 পর্যন্ত করলেই হবে। দেখেন নাথিং ওভারল্যাপ। ক্লিয়ার সবাই? এই ভ্যালুগুলা কিভাবে বের করছে? এই যে 1 3 6 6 4 1, এগুলা বুঝছেন আপনারা? জি স্যার। এইটাই হচ্ছে কাজ, এইটাই কনভলিউশন। ঠিক আছে, এখন হচ্ছে এই যে এইটাকে গ্রাফ আকারে প্রকাশ করতে হবে। এটা তো বুঝতেছেন যে n ইকুয়াল টু 0 তে 1 বসবে, n ইকুয়াল টু 1 এ কত বসবে? 3, n ইকুয়াল টু 2 তে বসবে 6, n ইকুয়াল টু 3 তেও বসবে 6, n ইকুয়াল টু 4 এ বসবে 4, n ইকুয়াল টু 5 এ বসবে 1। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ,
এই হচ্ছে এই গ্রাফটাই হচ্ছে আপনার আউটপুট, অর্থাৎ কনভলিউশন করে আপনি এই আউটপুটটা পাইলেন। তো আপনাকে ফাইনালি গ্রাফ পর্যন্ত করতে হবে, মানে এই পর্যন্ত করলে আপনার রেজাল্ট হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি কি আইডিয়া আসছে? জি স্যার। এখন এটা কি আমার জি হাতে স্যার, করার দরকার আছে নাকি আপনারা করলেই হবে? আমি হচ্ছে আপনাদের যে একটা পিডিএফ দিছিলাম আমার খাতার, গুগল ড্রাইভে দেওয়া আছে, দেখছেন ওটা? জি স্যার দেখছি। জি স্যার আছে আমাদের হ্যাঁ, কাছে। ওইখানে দেখবেন এই জিনিসটা আছে। কত নাম্বার পেজ আমি বলে দিই। আমি অনেক বিস্তারিত লিখে ছবিটা ড্র করছিলাম। প্রথম দিকে আছে 7, 8, 9, ঠিক আছে? আচ্ছা স্যার। 7, 8, 9। সো এখান থেকে আপনারা একটু দেখে নেবেন বিষয়টা। ক্লিয়ার? তারপরে নেক্সট ক্লাসে যদি প্রবলেম হয় আমরা এটা হাতে কলমে আর একটু করে দেখব, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার জি স্যার। আচ্ছা, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার আপনি ওই যে মিড টার্মের সময় কোশ্চেন করছিলেন যে ওই মানের সাথে জিরো মানে একটা মান মানে গুণ করে দিয়েছেন, এন এর সাথে একটা মান গুণ করে দিয়েছেন, ওই ক্ষেত্রে স্যার কিভাবে ওই গুণ করার পর ওই ক্ষেত্রে অ্যান্সারটা কিভাবে হয়? আমার তো কোশ্চেন দেখে বুঝলাম না। আচ্ছা, মিডের কোশ্চেনটা। স্যার আপনি এন এর সাথে একটা মান আর কি গুণ করে দিয়েছিলেন, আচ্ছা, মানে এই মুহূর্তে কি ওয়ান আপনার কাছে মিডের কোশ্চেন আছে? কাছে নাই। আচ্ছা, আমি তো আপনাদের গ্রুপে থাকার কথা। নেক্সট ক্লাসে বলি, মানে কোশ্চেনটা ডাউনলোড করে আচ্ছা আমাকে স্যার। মানে দেখে বলতে হবে, কোশ্চেন না দেখে তো বলতে পারবো না। আচ্ছা, এটা তো একটা কঠিন সিস্টেম গেল, বুঝছেন? এটা হচ্ছে কনভলিউশনের একটা কঠিন সিস্টেম, যেটাকে বলি গ্রাফিক্যাল সিস্টেম। আচ্ছা, আজানের পরে কথা বলি। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, রিকোয়েস্ট দিছে, অ্যাকসেপ্ট করতে বলছে পেজে গ্রুপে। হ্যাঁ accept করছি। আচ্ছা, খেয়াল করেন, একটু আগে যে মেথডটা দেখলেন ওইটা ছিল গ্রাফিক্যাল কনভলিউশন, ঠিক আছে? ওইটা ছিল গ্রাফের মাধ্যমে কনভলিউশন করা। আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে টেবিলের মাধ্যমে কনভলিউশন করা।
এখন যেটা দেখাবো এটা হচ্ছে টেবিলের মাধ্যমে কনভলিউশন করা। তো এই যে এই দুটা সিগন্যাল তো আগেই ছিল আপনাদের, তাই না? জি স্যার। জি স্যার। আমি সিগন্যালটা আপনারা মানে একটা টেবিল আঁকাবেন, টেবিলের দুই পাশে দুইটা সিগন্যাল লিখবেন। আপনি চাইলে এই পাশে এইচ ওপেনও লিখতে পারেন, সমস্যা নাই, যে কোনো এক সাইডে লিখলেই হবে। তো এই দাগ দেওয়ার মানে হচ্ছে এই সাইডটা এক্স ওপেন, এই সাইডটা হচ্ছে এইচ ওপেন। যদি দেখেন আমি এইচ ওপেন লিখছি 1 2 3 1, এক্স ওপেনও লিখছি 1 1 1। ঠিক আছে? লেখা কি ঠিক আছে টেবিলে? হ্যালো, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এই যে এই 1 দ্বারা এই প্রত্যেকটাকে গুণ করবেন। এই 1 দ্বারা প্রত্যেকটাকে গুণ করেন, তাহলে গুণ কত আসে? 1 আর 1 গুণ করলে 1 2 3 1। এই 1 দ্বারা এই লাইনের প্রত্যেকটাকে গুণ করবেন, তো একই আসবে আপনাদের, এখানে কোনো ভ্যারিয়েশন নাই। এই 1 দ্বারা আবার তিনটাকে গুণ করেন, 1 2 3 1। সো এরকম এই সাইডে যা যা থাকবে এই প্রত্যেকটা দ্বারা এখানকার প্রত্যেকটাকে গুণ করে এই খোপগুলো পূরণ করবেন। আচ্ছা, এখন আপনার টেবিল হচ্ছে এইটুক, আপনার ক্যালকুলেশনের জায়গা হচ্ছে এইটুক, অর্থাৎ সিগন্যাল গুলো নেওয়া যাবে না। এই টেবিলে গুণফল যা পাইছেন, আমাদের অঙ্কে আপনারা দেখছেন দুইটা কাজ ছিল, একটা হচ্ছে গুণ ছিল আর একটা ছিল কি যোগ করা। তো আমরা গুণের কাজটা করে ফেললাম, এবার যোগ করবেন। আচ্ছা, এই টেবিলটা, এই যে লাল দাগ যেটার মধ্যে, এই টেবিলটার মধ্যে এরকম কোনাকুনি ভাবে দাগ দিবেন, কোনাকুনি ভাবে দাগ দিবেন। এইটুকু আপনারা ক্লিয়ার? এই পর্যন্ত কাজ কি কি করলাম? প্রথমে সিগন্যাল প্রত্যেকটা এলিমেন্ট দ্বারা বাকিটার সবগুলোকে গুণ করবেন, গুণ করার পর টেবিলের যে অ্যান্সারটা পাবেন এখানে কোনাকুনি দাগ দিবেন। ক্লিয়ার সবাই? জি স্যার। স্যার এবার এই যে কোনাকুনি দাগ দিছেন, প্রত্যেক দাগের নিচে যে যে আছে তাদের যোগ করেন। এই যে দেখেন প্রথম দাগে কি আছে? 1। পরের দাগে কি আছে? 1 আর 2 যোগ করলে কত হয়? 3। তারপরের দাগের নিচে কত আছে? 6। তারপরে কত আছে? 6। তারপরে আছে 4, তারপরে 1। দেখেন আপনি কি অ্যান্সার পাইছেন? জি স্যার। আচ্ছা, অ্যান্সার তো পেয়ে গেলেন, এখন আপনাকে ইন্ডিকেট করতে হবে যে জিরো পজিশন কোথায়, এটা খালি দেখাইতে হবে। আচ্ছা, জিরো পজিশন দেখতে হইলে এই যে এদের জিরো পজিশন আগে ইন্ডিকেট করবেন। এর জিরো পজিশন কই আছে? এইখানে। আর এর জিরো পজিশন কোথায়? এইখানে। তাই এই জিরো পজিশন অনুযায়ী একটা টান দেন, আর এটার জিরো পজিশন অনুযায়ী একটা টান দেন। মিলছে কোথায়? 1 এ। 1 স্যার। এই যে স্যার। এই জায়গায় মিলছে, তাই না? জি স্যার। এইটার উপর অ্যারো হবে। ক্লিয়ার? জি স্যার। এই হচ্ছে আপনার হয়ে গেল। সো আলটিমেটলি এই টেবিউলার মেথডটা খুবই সহজ, আর গ্রাফিক্যাল মেথড হচ্ছে একটু টাইম লাগে। যদি মোটামুটি বুঝে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করেন, নিজেরাই যে কোনো দুইটা সিগন্যাল নেবেন, নিয়ে প্রথমে টেবিউলার মেথড করবেন। টেবিউলার মেথডে তো সবাই অ্যান্সার পাবেনই, এরপর গ্রাফিক্যাল করবেন। দুইটা অ্যান্সার যদি মিলে যায় আপনি কারেক্ট, আর যদি দুইটা অ্যান্সার না মেলে সেক্ষেত্রে আপনি ভুল করছেন কোথাও। ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাও হ্যাঁ, বুঝি না। ভিডিওটা গ্রুপে দিয়েন স্যার। হ্যাঁ ভিডিওটা দিয়ে দিব। এই ফাইলটা লাগবে, এটার স্ক্রিনশট নিয়ে নেন সবাই দরকার হয়। আচ্ছা, আমি নিজে দেখি স্ক্রিনশট নিয়ে আপনাদের দিয়ে দিই। তো ভিডিওতে আছে স্যার। হ্যাঁ ভিডিওতেই আছে, সমস্যা নেই অবশ্য। নিছি স্যার স্ক্রিনশট। ওকে।